প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি আমি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। হেড কোচ নিয়োগের জরুরি সভায় বাফুফে। জামালদের নতুন গুরু চূড়ান্ত হবে আজই। নাম ঘোষণা নিয়ে দোলাচলে বাফুফে। ক্রিস কোলম্যান নাকি অন্য কেউ? কে হবেন হামজাদের নতুন হেড কোচ? ওয়েলসের কিংবদন্তি কোচকে এনে হিরো হতে পারবে বাফুফে? থাইল্যান্ডে আফ্রিদাদের প্রস্তুত করছেন পিটার বাটলার। সাফের শিরোপায় চোখ বাংলার মেয়েদের। সোমবার থাই ক্লাবের সাথে প্রস্তুতি ম্যাচ। ঢাকা টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের কামব্যাক। মেহেদী হাসান মিরাজের ফাইফার। দিন শেষে টাইগারদের 34 রানের লিড। ইতিহাসের দ্বারপ্রান্তে এল ক্লাসিকো। ড্র করলেই লা লিগার শিরোপা নিশ্চিত বার্সার। চিরপ্রতিদ্বন্দ্বীদের উৎসব পণ্ড করার লক্ষ্য রিয়ালের। অপেক্ষার প্রহর ফুরাচ্ছে অবশেষে। হাভিয়ার কাবরেরার উত্তরসূরি নির্বাচনে বাফুফের বহুকাঙ্ক্ষিত ন্যাশনাল টিমস কমিটির সভা চলছে। বেড়াইদের ফর্টিস ক্লাব ভবনে সে সভায় যোগ দিয়েছেন ফেডারেশন কর্তারা। আছেন সভাপতি তাবিদ আউয়ালও। আজই শর্টলিস্ট থেকে কোচের নাম চূড়ান্ত করার কথা রয়েছে, তবে শেষ পর্যন্ত তা আজ ঘোষণা করা হবে কিনা তা নিয়েও আছে প্রশ্ন। বাফুফের মিটিং কভার করেছেন সহকর্মী ইয়াসির আরাফাত সবুজ। প্রথমে ঢুকলেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। এরপর একে একে প্রবেশ করলেন বাফুফের সভাপতি এবং ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান তাবিদ আউয়াল সহ কমিটির অন্যান্য সব সদস্য। এখনো হয়নি কোচ সিলেকশন। সিভি পুনরায় যাচাই বাছাই করতেই হাজির সবাই। আগেই জানানো হয়েছিল রবিবার চূড়ান্ত করা হবে হামজা শমীদদের নতুন কোচের নাম। তবে সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও এখনও চূড়ান্ত হয়নি হামজা শমীদদের নতুন কোচ। তাই বাফুফের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি বসেছে ইমার্জেন্সি একটা মিটিংয়ে। আর এই মিটিংয়ের পরেই সিদ্ধান্ত আসবে কে হচ্ছে বাংলাদেশের নতুন কোচ। প্রায় এক মাস ধরেই চলছে বাফুফের এই কোচ নিয়োগ প্রক্রিয়া। সিবি চেয়ে বাফুফে বিজ্ঞপ্তি দিতেই হুমড়ি খেয়ে পড়ে হাই প্রোফাইল সব কোচ। এমন কিছু নাম যা ছিল বাংলাদেশের ফুটবলের জন্য আনন্দের। প্রায় 300 সিবি থেকে বাছাই করে কয়েক দফায় শর্ট লিস্ট বানিয়ে এখনও আছেন 10 জনের তালিকায়। সেই 10 জনের মধ্য থেকে এখনও একজনকে নির্বাচন করতে পারেনি বাফুফে। তাই এই মিটিংয়ের পরেই হয়তো জানা যাবে কে হচ্ছেন হামজা শমীদদের নতুন কোচ। বাফুফের সভাপতি তাবিদ আউয়াল আগেই জানিয়েছিলেন 15 তারিখের মধ্যেই চুক্তি করা হবে নতুন কোচের সঙ্গে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ আছে আগামী মাসে 5 তারিখে সান মারিনোর বিপক্ষে। সেই ম্যাচের আগেই নতুন কোচ নিয়োগ পাবে এবং তিনি বাংলাদেশ দলটাকে নিয়ে ইউরোপের উদ্দেশ্যে রওনা দেবেন। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে, ঢাকা। নতুন খবর। ক্রিস কোলম্যানের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। তার কোচিং স্টাফদের নিয়েও আলোচনা হয়েছে। ক্রিস কোলম্যানের মতো এরকম একজন কোচ কেন বাংলাদেশের প্রয়োজন? বাংলাদেশি লোকাল সহকারী কোচ থাকলেই বা কি সমস্যা? রহমান পেয়ারের এক্সপ্লেইনারে। শুধু নতুন হেড কোচ এলেই কি সব বদলে যাবে? ভেতরের পচনটা কে সরাবে? বাংলাদেশের ফুটবলের সিন্ডিকেট শব্দটা বেশ জোরালোভাবে উচ্চারিত হয়, কিন্তু সিন্ডিকেট আসলে কিভাবে কাজ করে? জাতীয় দলে কে খেলবে, কাকে ডাকা হবে, কাকে বাদ দেয়া হবে, এই সিদ্ধান্তগুলো হওয়ার কথা মেধার ভিত্তিতে, পারফরম্যান্সের ভিত্তিতে, কিন্তু বাস্তবে হয় পছন্দ অপছন্দের ভিত্তিতে। এটাই সিন্ডিকেট, একটা অদৃশ্য চক্র যেটা নিজেদের লোককে রক্ষা করে, বাইরের যোগ্য মানুষকে দূরে রাখে। আনিসুর রহমান জিকো ভালো ফর্মে আছেন, কিন্তু জাতীয় দলের প্রাথমিক তালিকায় তার নাম নেই। কারণটা কি? কাবরেরার আমলে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল সেই পুরনো হিসাব কি এখনো চলছে? কাবরেরা চলে গেলেও কি হিসেবের খাতা বন্ধ হয়নি? কোচের হয়তোবা হ্যাঁ একটা কারণে হয়তো আমার ডাকতেছে না। ওই কারণটা হলো আমি একটা ম্যাচে খেলাই আমি মন খারাপ করছিলাম, হয়তো কোচের সাথে কথা বলি না, কোচ আমার সাথে কথা বলে নাই। এখান থেকে কোচ আমাকে ইগনোর করা শুরু করছে আর কি।
তো এই জিনিসটা আসলে প্রফেশনাল হিসাব করলে এটা হয়, কিন্তু এটা তো ধরেন দুইজনের মধ্যে ভেদাভেদ না রেখে যদি এটা আমরা ডিসকাস করতাম তাহলে দিন শেষে দেশের জন্য লাভবান হয়তো আমি মনে করতাম। তো খারাপ লাগে, ধরেন ন্যাশনাল টিমে বারবার স্কোয়াডে ডাকে, ফাইনালি রাখে না। তো ধরেন ডিকো তো সবার, শুধু বসুন্ধরা কিনছেন না, তো সবাই চাই আমি ন্যাশনাল টিমে ব্যাক করি, সবাই আমার জন্য দোয়া করতেছে, যেভাবে সাপোর্ট করতেছে। জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুনের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিনের। তিনি ট্যাকটিক্সের কিছুই বোঝেন কিনা সেটা নিয়ে প্রশ্ন ওঠে বারবার। তার চেয়েও বড় প্রশ্ন, তিনি কি যোগ্যতার চেয়ে পরিচিতিকে বেশি গুরুত্ব দেন? কান পাতলেই এই কথা বাতাসে ভাসে। এই কথা শুধু মাঠের বাইরে থেকে আসে না, ভেতর থেকেই বেরিয়ে আসে। এখন আসি হেড কোচ প্রসঙ্গে। ক্রিস কোলম্যান ওয়েলস জাতীয় দলের সাবেক কোচ। 55 বছর বয়সী এই কোচ গ্যারেথ বেইলের মতো তারকাকে কোচিং করিয়েছেন 2016 ইউরোতে ওয়েলসকে। 58 বছর পর টুর্নামেন্টে নিয়ে গেছেন, সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে দিয়েছেন। ফিফা র্যাঙ্কিংয়ে ওয়েলসকে 8-এ নিয়ে এসেছিলেন। কিন্তু কোলম্যানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? তিনি যেখানেই যান নিজের কোচিং প্যানেল সঙ্গে নিয়ে যান। কিট সিমন্সের মতো বিশ্বস্ত সহকারীকে নিয়ে একটা পরিপূর্ণ দল হিসেবে কাজ করেন। এটা কোনো বিলাসিতা নয়, এটাই আন্তর্জাতিক কোচিংয়ের আসল নিয়ম। একজন কোচ তার নিজের ট্যাকটিক্স অনুযায়ী কাজ করেন এবং সেই ট্যাকটিক্স বাস্তবায়নের জন্য তার নিজের দল দরকার, নিজের কোচিং স্টাফ দরকার। এখানেই হাসান আল মামুনের মতো কেউ থাকলে সমস্যা, কারণ দুই নৌকায় পা দিয়ে চলা যায় না। হেড কোচ যদি একটা পথে হাঁটেন আর সহকারী কোচ যদি অন্য পথ টানেন, তাহলে দল যাবে কোথায়? অনেকে বলছেন কোলম্যানের কোচিং প্যানেল সহ খরচ মাসে 50 থেকে 60 হাজার ডলার পর্যন্ত হতে পারে। এত টাকা কোথা থেকে আসবে? এই প্রশ্ন তুলে ঘোলা জলে মাছ শিকার করার চেষ্টা কি চলছে? টাকার দোহাই দিয়ে কোলম্যানের শর্ত না মানার যথেষ্ট যুক্তি কি আছে, নাকি কোনো অনিচ্ছার আড়াল? এখনো পর্যন্ত হামজাদের কোচ হওয়ার দৌড়ে বেশ ভালোভাবেই আছেন কোলম্যান। বাফুফের সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন 15 মের মধ্যে সব চূড়ান্ত হবে। আলোচনা এখনো চলছে। ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি যখন 11 জনের ইন্টারভিউ চূড়ান্ত করবে, তখন আমরা হয়তো এক্সিকিউটিভ কমিটিতে নিয়ে একটা ফাইনাল কোচের সিদ্ধান্ত আমরা নিব। এটা হলো আমাদের বর্তমান প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে এটার বাইরে কারোর সাথে ওরকম কোনো কনসালটেশন হচ্ছে না বা কাউকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। আমাদের টার্গেট হলো যে বাই সানডে আমরা একটা ফাইনালাইজেশনে চলে যাব, অ্যান্ড 15 মের ভিতরে আমরা চাই নেক্সট কন্ট্রাক্ট সাইন করতে। এখনও আমরা যে কোচদের সাথে ইন্টারভিউ প্রসেসে আছি 5 জনের সাথে কথা হয়ে গেছে, তারা ভেরি ইন্টারেস্টেড, অপেক্ষা আছে সানডেতে আমরা কি বলি। আর আরও 6 জনের সাথে আমরা আজকে কালকে কথা বলবো। তো সবাই রোববার পর্যন্ত অপেক্ষায় আছে যে ফাইনালি বাফুফের সিদ্ধান্ত কি হয়। সোজা কথা হলো, কোচ বদলালেই ফুটবল বদলায় না। লিওনেল স্কালোনিকে এনেও কোনো লাভ নেই যদি পেছনে সেই পুরনো সিন্ডিকেট রয়ে যায়। ফুটবল ফ্যানরা বলছে এটাই বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের হিরো হওয়ার সময়। কোলম্যানকে আনুন, সিন্ডিকেট ভাঙুন, নইলে টাকা যাবে, কোচের বেতন যাবে, আর বাংলাদেশের ফুটবল যেখানে আছে সেখানেই থাকবে। রহমান পেয়ার, স্টার প্লে। দেশের ফুটবলে এখন একটাই আলোচনা, হামজা শমীদের জন্য নতুন কোচ কে হচ্ছেন। এর মাঝেই নীরবে চলছে এক নতুন লড়াইয়ের প্রস্তুতি। থাইল্যান্ডে ঘাম ঝরাচ্ছেন আফিদা ঋতুপর্ণারা। লক্ষ্য একটাই, সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা 3য় শিরোপা। প্রস্তুতি ম্যাচ, ইনজুরি আর দল গোছানোর চ্যালেঞ্জ পেরিয়ে ভারত মিশনের আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে লাল সবুজের মেয়েরা। দেশের ফুটবল মাতিয়ে রেখেছে হামজা শমীদদের কোচ বাছাই প্রক্রিয়া। কোটি কোটি ফুটবল ফ্যানদের প্রত্যাশার চাপ মাথায় নিয়ে শেষ পর্যন্ত কার হাতে দেশের ফুটবলের দায়িত্ব তুলে দেবে বাফুফে, তা নিয়ে যখন ব্যস্ত ফুটবল পাড়া, তখন থাইল্যান্ডে সাফের হ্যাট্রিক শিরোপা জয়ের প্রস্তুতি সারছেন আফিদা ঋতুপর্ণারা। সবশেষ সাফজয়ী দলের 10 জনই নেই এবারের মিশনে। বেশ কয়েকজন নতুন মুখ নিয়ে হ্যাট্রিক শিরোপা জয়ের মিশনে বাটলারের শিষ্যরা। তাই তো টিম কম্বিনেশন ঠিক করাই এখন মূল লক্ষ্য কোচের। ডিফেন্স থেকে মিডফিল্ড শিফটিং নিয়েই কাজ করছেন পিটার বাটলার। ডিফেন্ডার এবং মিডফিল্ডারদের যে কমিউনিকেশন, এইটা নিয়ে কাজ করেছি বেশি। ওদের ইন অ্যান্ড আউট অফ পজিশনে যে শেপে আনানোর জন্য একজন আরেকজনের সাথে যে কমিউনিকেশনটা দরকার, এটা নিয়ে আজকে হেড কোচ বেশি কাজ করেছে।
পাশাপাশি আমরা ফিনিশিং ড্রিল করেছি কিছু। থাইল্যান্ডে প্রস্তুতি ক্যাম্পের অংশ হিসেবে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। সোমবার দেশটির টায়ার 1-এর ক্লাব কার্সিম বুন্ডিট নারী দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। যেই স্টাইলে ফুটবলটা খেলতে যাচ্ছি, আমরা নতুন কিছু প্লেয়ার ইনক্লুড করেছি দলে। তাদের দেখার একটা সুযোগ হচ্ছে তারা কে কী তাদের রোলস রেসপন্সিবিলিটি আসলে কতটুকু পালন করতে পারে, তাদের দায়িত্বগুলি যদি সঠিকভাবে পালন করতে পারে বা না পারে, এগুলো দেখার জন্যই আমাদের এই ম্যাচগুলি খুবই গুরুত্বপূর্ণ। হাতের ইনজুরিতে গোলকিপার মিলি, তার পরিবর্তে প্রস্তুতি ম্যাচে গোলপোস্টের দায়িত্বে থাকবেন রূপনা অথবা স্বর্ণা। মিলি হাতে 3টে স্টিচ ছিল, আলহামদুলিল্লাহ শুকিয়ে গিয়েছে। সো মিলির ফিজিক্যাল ফিটনেস নিয়ে আমি কাজ করছি রেগুলারই। এই ইনজুরির পর থেকে ওকে নিয়ে কাজ পেয়েছি। ওকে নিয়ে হয়তো বল ওয়ার্ক করতে পারতেছি না, বল ওয়ার্ক করতে আমার হয়তো 2টা দিন সময় লাগবে। থাইল্যান্ডে অনুশীলন ক্যাম্প শেষে সরাসরি ভারতে যাবে বাংলাদেশ দল। টুর্নামেন্ট 25 মে শুরু হলেও আফিদাদের মিশন শুরু হবে 29 মে, প্রতিপক্ষ মালদ্বীপ। 31 মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে পিটার বাটলারের শিষ্যরা। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। ঢাকা টেস্টে তৃতীয় দিন শেষে 34 রানে এগিয়ে আছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ 7 রান করেছে। মাহমুদুল হাসান জয় এবং সাদমান উইকেটে আছেন। বাংলাদেশ ঢাকা টেস্টে আপার হ্যান্ডে আছে, এটাই স্বস্তির খবর। চতুর্থ দিনটা বাংলাদেশ কি করে সেটাই এখন দেখার বিষয়। ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের মতো করেই দ্বিতীয় দিনটা নিজেদের করে শেষ করেছে বাংলাদেশ। মিরাজের ফাইফারে পাকিস্তানকে প্রথম ইনিংসে 386 রানে থামিয়ে দিয়েছে টাইগাররা। এক উইকেটে 179 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তানের দুই অপরাজিত ব্যাটার আজান আওয়াইস ও আবদুল্লাহ ফজল। অভিষেকেই সেঞ্চুরি তুলে নেন আজান। 153 বলের ইনিংসে 14টি চারে এই মাইলফলকে পৌঁছান আজান। অবশ্য ইনিংস বেশি লম্বা করতে পারেননি এই ব্যাটার। 104 রানে তাসকিনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। নিজের পরের ওভারে আবার উইকেট তুলে নেন তাসকিন। এবার ফেরান শান মাসুদকে। 226 রানে 3 উইকেট হারায় পাকিস্তান। এর আগে অবশ্য 50 তুলে নেন আরেক অভিষিক্ত আবদুল্লাহ ফজল। পরের ওভারে আঘাত মিরাজের। সৌদ শাকিলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ। আরেক পাশ আগলে রাখা আবদুল্লাহ ফজলকেও বেশি সময় ক্রিজে থাকতে দেননি মিরাজ। 60 রান করা ফজলকে ফিরিয়ে তুলে নেন নিজের তৃতীয় উইকেট। পরের ওভারেই রানের খাতা খুলতে না পারা সালমান আঘার উইকেট পেয়েছিলেন তাসকিন, কিন্তু নো বলে সেই সুযোগ নষ্ট হয়। এরপর সালমান আর রিজওয়ান মিলে হাল ধরেন। এই উইকেটে 119 রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। 59 রানে তাইজুলের শিকার হয়ে রিজওয়ান ফিরলে ভাঙে এই জুটি। এরপর বৃষ্টির হানা। 2 ঘণ্টা বন্ধ থাকে খেলা। ফ্লাডলাইটের আলোয় মাঠে গড়ায় খেলা। বিরতির পর কাজের কাজটা করে দেন নাহিদ রানা। পাকিস্তানকে বড় সংগ্রহের পথে নিয়ে যাওয়া সালমান আঘাকে 58 রানে ফেরান এই পেসার। এরপর চলে মিরাজ ভেলকি। নোমান আলী আর শাহিন শাহ আফ্রিদিকে ফিরিয়ে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের 14তম ফাইফার। তাতেই 386 রানে থামে পাকিস্তানের প্রথম ইনিংস। 27 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। 34 রানের লিডে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। মামুনুর রশিদ, স্টার প্লে, ঢাকা। ঢাকা টেস্টের ধোঁয়াশা গভীর হয়েছে তৃতীয় দিনে। পাকিস্তানের বিপক্ষে 34 রানের লিডে কতটা ঝুঁকিমুক্ত বাংলাদেশ। ক্যাপ্টেন মিরাজ অবশ্য মনে করছেন 300 রানের টার্গেটে জেতাতে পারে টাইগারদের। অন্যদিকে নিজেদের ফাইফার কীর্তির কৃতিত্ব পেস বোলার তাসকিনকেও দিয়েছেন এই অলরাউন্ডার। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। দেশের ফুটবলের কোচের দায়িত্বটা নিচ্ছেন কে? বাফুফেতে চলছে টান টান উত্তেজনা। ক্রিস কোলম্যান নাকি বেইন স্ট্রোক, এ নিয়ে ধোঁয়াশাটা এখনও রয়েছে। কারণ 10 মে প্রকাশ হওয়ার কথা ছিল বাংলাদেশের ফুটবলের আগামী 2 বছরের কোচের নাম, কিন্তু সেটা আর হচ্ছে না। ঠিক তেমনই মিরপুর শেরেবাংলার অবস্থা। এই টেস্টের রেজাল্টটা আসলে পাবে কে? কোন দলের পাশে যাবে, নাকি শেষ পর্যন্ত ড্র হয়েই থাকবে পাকিস্তান বাংলাদেশের প্রথম টেস্ট? ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের 413 রানের বিপরীতে পাকিস্তান তুলতে পেরেছে 386 রান। দেশের হয়ে সর্বোচ্চ 5 উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। স্বাভাবিকভাবেই প্রেস কনফারেন্সে মেহেদী হাসান মিরাজ জানালেন দেশের মাটিতে হোম অফ ক্রিকেটে 5 উইকেট নেওয়ার কীর্তির অনুভূতিটা। আমি এবং তাসকিন 2 এন্ড থেকে খুব ভালো বোলিং করেছি এবং পার্টনারশিপ বোলিং করেছি। আমি অনেক দিন ধরে আলহামদুলিল্লাহ অনেক কনফিডেন্ট ছিলাম আমার বোলিং নিয়ে। কারণ আপনি যদি দেখেন যে পাকিস্তান
ওডিআই সিরিজ থেকে নিউজিল্যান্ড সিরিজ এবং এই সিরিজ, এবং আমি নিজে একটু কনফিডেন্স কম ছিলাম, বাট আমাকে নিয়ে অনেক কাজ করেছে। আর টেস্ট ক্রিকেটে তো অনেক অপরচুনিটি থাকে, অনেক সময় থাকে নিজেকে ওইভাবে মেনটেন করার জন্য। সো আমি ওইভাবেই চেষ্টা করছি। মিরপুরের গ্রিন উইকেটে কেন পেসাররা পাচ্ছেন না উইকেট? যেখানে 2 স্পিনার পেয়েছেন 7 উইকেট, সেখানে এক তাসকিন ছাড়া বাকি সবাই যেন নিষ্প্রভ। অবশ্য মেহেদী হাসান মিরাজ জানালেন, এই বলাররা উইকেটটা না পেলেও এরাই আসলে ম্যাচের কাজটা করেছেন। টেস্ট ক্রিকেটটা এমন একটা ক্রিকেট যে আপনি যতক্ষণ ভালো জায়গায় বল করবেন এবং ব্যাটসম্যানকে রান না করতে দিবেন, তখন অপরচুনিটি ক্রিয়েট হবে। সো আমি এবং তাসকিন এই দুইজনে এভাবেই চেষ্টা করেছি। আমি এক এন্ড থেকে টাইট বোলিং করার চেষ্টা করেছি, তাসকিন উইকেট পেয়েছে, আবার তাসকিন টাইট বোলিং করেছে, আমি উইকেট পেয়েছি। সো পার্টনারশিপটা অনেক ভালো ছিল আমাদের বোলিংয়ের। আমার কাছে মনে হয় তাসকিন ওইখানে যেভাবে বোলিং করেছে, ওর জন্যই আমরা হয়তো ওদেরকে খুব কম রানে আটকাতে পেরেছি, কারণ আমার জন্য অনেক ইজি হয়ে গিয়েছে। তৃতীয় দিনের খেলা শেষে ড্রাইভিং সিটে বাংলাদেশ 34 রানের লিড। ঠিক কত রান হলে পাকিস্তানকে এ মাঠে হারাতে পারবেন মিরাজরা? ইউ নেভার নো, মিরপুরে আপনি কত রান সেভ এটা আপনি বলতে পারবেন না, বাট মিনিমাম যেন একটা রান করতে পারি, যেটা আমরা বোলাররা ডিপেন্ড করতে পারি। তো আমার কাছে মনে হয় যে প্রায় 290 বা 300 রান একটা ভালো স্কোর হতে পারে এই উইকেটে, কারণ 4-5 নাম্বার দিনে অনেক ডিফিকাল্ট হবে, বাট প্রত্যেকটা ব্যাটসম্যানের এই রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে হবে। পাকিস্তানের সাথে সবশেষ মোকাবেলায় রাওয়ালপিন্ডিতে সেই ঐতিহাসিক টেস্ট জয়। পাকিস্তানের ঘরের মাঠেই তাদেরকে হোয়াইট ওয়াশের লজ্জা দিয়েছিল টাইগাররা। এবার দেশের মাটিতে প্রথম টেস্টে আপার হ্যান্ডে মিরাজ এবং শান্তরা। দেখা যাক এই টেস্টটা জয় করে কি সিরিজের সূচনাটা শুভ করতে পারে শান্তর দল। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। আসন্ন টি-20 নারী বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলের নেতৃত্বে থাকছেন নিগার সুলতানা জ্যোতি, আর সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাহিদ আক্তার। সবশেষ শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা। তার জায়গায় সুযোগ পেয়েছেন তরুণ ক্রিকেটার তাজ নিহার। আগামী 12 মে থেকে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলার মেয়েরা। এরপর 25 মে স্কটল্যান্ডের এডিনবরার উদ্দেশ্যে দেশ ছাড়বে জ্যোতি মারুফারা। সেখানে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে অনুষ্ঠিত তৃতীয় সিরিজে অংশ নেবে টাইগার্সরা। বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে রেকর্ড 6 বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা এবং নেদারল্যান্ডস। টি-20তে আগের থেকে ভালো করতে চায় বাংলাদেশ। বিশ্বকাপে অন্তত 3টি ম্যাচ জয়ের আশা প্রধান নির্বাচকের। টি-20তে আমরা মোটে ভালো করতে পারিনি। আমরা যদি ওপেনিং পার্টনারশিপ ভালো হয়, মিডল ওভারগুলোতে আমরা কলাপস করছি বা রান উঠাতে পারিনি, যেটা নিয়ে আমরা এখনও কনসার্ন আছি, আগামীতেও কনসার্ন থাকবো। উই আর ওয়ার্কিং হার্ড অন দ্যাট। এইটা যদি আমরা কভার করতে পারি, আমার মনে হয় উই হ্যাভ এ গুড চান্স। ওয়ার্ল্ড কাপে আসলে আমাদের 5টা ম্যাচ আছে, এক্সক্লুডিং 2টা প্র্যাকটিস ম্যাচ। 5টা ম্যাচের ভিতরে আমাদের আশা আছে আমরা 3টা ম্যাচে আমরা ইনশাল্লাহ জিতবো। আমাদের আগে হচ্ছে নেদারল্যান্ড, দেন পাকিস্তান, সাউথ আফ্রিকা। এই তিনটা নিয়ে আমরা কাজ করছি। এই 3টা ম্যাচ আমাদের জিতা উচিত আমি মনে করি। ফিফা ফুটবল বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব নিয়ে বাংলাদেশি ফুটবল ভক্তদের জন্য সুখবর। তবে শঙ্কায় আছে ভারত। শেষ পর্যন্ত কি ভারতে বিশ্বকাপ দেখা যাবে না? বিশ্বকাপের বাকি আছে মাত্র 32 দিন। তাই তো চিন্তায় আছে ভারতের ফুটবল প্রেমীরা। 5 মে 2026 হেডলাইন, ভারত চীনে বিশ্বকাপ দেখা নিয়ে শঙ্কা। বৈশ্বিক এই আসরের সম্প্রচার সত্ত্ব নিয়ে জটিলতায় পড়েছে ভারত ও চীন। প্রস্তাব ফিরিয়ে দিল ফিফা। ভারতে বিশ্বকাপ দেখা নিয়ে শঙ্কা। কেটে গেছে আরো 5 দিন, কাটেনি সেই শঙ্কা। বুলেট গতিতে এগিয়ে আসছে বিশ্বকাপ। তাহলে কি ওয়ার্ল্ড কাপ দেখতে পারবে না ভারতীয়রা? ঘটনা প্রবাহ খুব একটা সুবিধার না ভারতের জন্য। কাটছে না অমানিসা। এখনো সম্প্রচার সত্ত্ব নিয়ে ফিফার সঙ্গে দর কষাকষি করছে দেশটি। তবে সুখবর বাংলাদেশি ভক্তদের জন্য। সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিকের তথ্য অনুযায়ী বাংলাদেশের জন্য স্প্রিংবক নামে একটি মিডিয়া আউটলেটের সঙ্গে চুক্তি করেছে ফিফা। এ নিয়ে ফিফার 211 সদস্য দেশের মধ্যে 180টির জন্য বিশ্বকাপ সম্প্রচার বা ওয়াচ পার্টি আয়োজন নিশ্চিত হয়েছে। তবে এখনো বাকি ভারত চীনের মতো
বড় বড় দেশ। 2026 বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ ভারত ও চীনের জন্য গভীর রাত বা ভোরে অনুষ্ঠিত হবে। আসরটি যুক্তরাষ্ট্রে হওয়ায় সময়ের বড় পার্থক্য তৈরি হয়েছে। কাতার বিশ্বকাপে সুবিধাজনক সময়সূচির কারণে ভায়াকম 18 $6 কোটি সম্প্রচার স্বত্ব কিনে জিও সিনেমায় বিনামূল্যে ম্যাচ দেখিয়েছিল। তাতে সেবার লসের মুখে পড়ে প্রতিষ্ঠানটি। ফলে কাতার বিশ্বকাপে ভালো সময়সূচি পেয়েও লাভ না হওয়ায় এবার একই ধরনের বড় চুক্তি করতে গিয়ে ফিফা বুঝতে পেরেছে ভারতীয় বাজারে কাজটা মোটেও সহজ নয়। ফলে বেশ বড় ধরনের সমস্যায় পড়েছে ভারত। কেএম সনি, স্টার প্লে। 94 বছরের অপেক্ষা, ইতিহাসের দ্বারপ্রান্তে এক মহারণ। 1931 থেকে 32 মৌসুমের পর আবারও লা লিগার শিরোপা নির্ধারণে এল ক্লাসিকো রোববার রাতে ক্যাম্প নুতে মুখোমুখি বার্সেলোনা রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে জিতলে কিংবা ড্র করলে লা লিগার শিরোপা নিশ্চিত হবে কাতালানদের ঘরে। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের সামনেই উদযাপনের আশায় এখন হ্যান্সি ফ্লিকের দল। বুকের ভেতর জিয়ে রাখা একটা প্রতিশোধের আগুন, গৌরব আর অপমানের যুদ্ধ। 94 বছরের অপেক্ষা, একটা ইতিহাস নতুন করে লেখার, একটা হারের ব্যর্থতা পাল্টে ফেলার। রবিবারের রাত ক্যাম্প নিউ। 1931-32 মৌসুমের পর আবারও লিগ ডিসাইডার এল ক্লাসিকো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 94 বছর আগে বার্সেলোনার ঘরের মাঠে 2-2 গোলে ড্র করে শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। শুধু তাই নয়, এল ক্লাসিকোর সেই ম্যাচে লস ব্লাঙ্কোরা আনবিটেন হিসেবে প্রথমবারের মতো লা লিগার ট্রফি জিতেছিল। আর নিজেদের মাঠেই বেদনার রঙে নীল হয়েছিল ব্লাউগানারদের শিরোপা জয়ের স্বপ্ন। সেই পুরনো প্রতিশোধ নেয়ার ম্যাচে পুরো স্পেন যেন নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে রবিবারের এই একটা ম্যাচের জন্য। মাত্র 1 পয়েন্ট পেলেই লা লিগার নতুন চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সেলোনা। ঘরের মাঠে হান্সি ফ্লিকের দল যেন পুরো মৌসুম জুড়েই ছিল এক দুর্বার ঝড়। 34 ম্যাচে 29 জয়, টানা 10 লিগ ম্যাচে জয়, প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়ে এগিয়ে যাওয়া এক নির্মম বর্ষা। একটা ড্র কিংবা দাপটের সাথে জয়, এমবাপ্পে চুয়ামেনিদের চোখের সামনে লিগ শিরোপা জেতার উদযাপনকে আরও রাঙিয়ে দিতে পারে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ মৌসুমে ট্রফি শূন্য তো থাকতেই হচ্ছে, তারপর চারপাশে শুধুই অস্থিরতা। পত্রিকায়, টিভিতে ফুটবল প্রেমীদের মুখে মুখে কেবলই ড্রেসিং রুমে $2026 ফিফা বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুত ইরান। তবে তার জন্য দেশটির ফুটবল প্রধান জুড়ে দিয়েছেন 10টি শর্ত। দলের সাথে থাকা সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের ভিসা নিশ্চিত করার পাশাপাশি বিমানবন্দর ও হোটেল ও স্টেডিয়ামে বাড়তি নিরাপত্তার শর্ত জুড়ে দিয়েছে তারা। আর শর্ত মানলে যে কোনো দেশের ভেন্যুতে খেলতে রাজি ইরান। ফিফা বিশ্বকাপ 2026 আসরের বাকি মোটে 1 মাস। এখনো কাটেনি ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা। এবারে বিশ্বকাপে অংশ নেয়ার কথা জানালেও ফিফার কাছে বেশ কিছু নিশ্চয়তা দাবি করেছে দেশটি। ইরানের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিজেদের বিশ্বাস, সংস্কৃতি ও আদর্শ থেকে এক চুলো না সরে ইরান বিশ্বকাপ খেলবে। একই সঙ্গে বলেছে, তাদের উদ্বেগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
গত মাসে ইরানের ফুটবল প্রধান কানাডায় অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে প্রবেশের অনুমতি না পাওয়ার পর থেকেই আরও ঘোলাটে হয় পরিস্থিতি। এর প্রেক্ষিতে বিশ্বকাপে অংশ নিতে 10টি শর্ত জুড়ে দিয়েছেন তিনি, যার মধ্যে প্রধান শর্ত দলের সাথে থাকা সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের ভিসা নিশ্চিত করতে হবে। এর মধ্যে এমন ব্যক্তিও রয়েছেন যারা আইআরজিসির সামরিক দায়িত্বও পালন করেছেন। এছাড়াও ইরান জাতীয় দলকে যথাযথ সম্মান দেখানোর নিশ্চয়তা চাওয়া হয়েছে। বিশেষ করে ইরানের জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি বিমানবন্দর, হোটেল ও স্টেডিয়ামে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা। মূলত কানাডা ও যুক্তরাষ্ট্র আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে, আর মেহেদি তাজের ওই বাহিনীর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগেই তাকে কানাডায় প্রবেশে বাধা দেওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়। ইরানের কিছু দাবি বাস্তবায়নে ফিফার ভূমিকা রাখা সম্ভব হলেও কিছু বিষয় তাদের নিয়ন্ত্রণের বাইরে। মূলত টুর্নামেন্টের লজিস্টিক, আনুষ্ঠানিক প্রোটোকল এবং অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে আচরণ তদারকি করতে পারে ফিফা। তবে ভিসা, সীমান্ত নিয়ন্ত্রণ ও নিরাপত্তা যাচাইয়ের মতো বিষয়ে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকারের দিকেই তাকিয়ে থাকতে হবে ইনফান্তিনোকে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইতোমধ্যেই জানিয়েছেন ইরানি ফুটবলারদের বিশ্বকাপে স্বাগত জানানো হবে, তবে আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্তরাষ্ট্রের প্রবেশে থাকতে পারে বিধিনিষেধ। সব মিলিয়ে এখন কঠিন এক পরিস্থিতির সামনে দাঁড়িয়ে ফিফা। একদিকে সব যোগ্যতাপ্রাপ্ত দলকে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করা, অন্যদিকে তেহরান ও ওয়াশিংটনের রাজনৈতিক বাস্তবতা সামাল দেওয়া। অবশ্য এত সব উত্তেজনার মধ্যে এখন পর্যন্ত ইরান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কোনো ইঙ্গিত দেয়নি, বরং সাম্প্রতিক পরিস্থিতি বলছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে ইরানের অংশগ্রহণের শর্ত নিয়ে ফিফা, তেহরান ও যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের মধ্যে আরও জটিল আলোচনা অপেক্ষা করছে। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। খেলা থামবে না, খবরও না, তবে বিদায় নিচ্ছে আজকের মতো। স্টে টিউনড।